প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন ডাক্তার সায়ন্ত শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট। আমরা শুরুতেই যাব ডাক্তার সায়ন্তের কাছে। ডাক্তার সায়ন্ত, আপনারা জানেন যে ভারত এই ফ্যাসিস্ট হাসিনার পতনকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাধীন এবং সার্বভৌম যে একটা পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে, এতে ভারত রীতিমতো উদ্বিগ্ন। তারা অতীতে দেখেছে যে তাদেরকে আলাপ করেই হাসিনা সরকার পররাষ্ট্রনীতি গ্রহণ করতেন, কিন্তু এখন টোটালটা পাল্টে গেছে। আসলে এই বাংলাদেশের এই ঘটনাটি দিল্লিকে, গোটা দক্ষিণ এশিয়া আসলে একলা করে ফেলেছে। আপনি জানেন যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক আগে থেকেই খারাপ, শুধু একমাত্র সবেদন নীলমণি বাংলাদেশ ছিল, শেখ হাসিনা ছিল, কিন্তু সেটাও তার হাত ছাড়া। এখন খুনি হাসিনাকে আবার দিল্লি আশ্রয় দিয়েছে, এটিও ঢাকা দিল্লির সম্পর্কের ক্ষেত্রে একটা কাঁটা হিসাবে বিদ্যমান রয়েছে। এবং ভারত এই যে ঘটনাটা ঘটছে, এটা তারা হয় বুঝতে চাচ্ছে না অথবা বুঝতে পারছে না। আমরা প্রায়ই দেখছি যে ভারত কিছু কিছু ঘটনা ঘটাচ্ছে যে বাংলাদেশকে এক ধরনের চাপে রাখার জন্য। এবং লাস্ট যেটা দেখলাম সেটি হলো যে আবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এই পণ্যগুলোর মধ্যে মূলত বেশিরভাগই হলো পাট পণ্য। কি বলবেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে গত 16 বছর ধরে ফ্যাসিবাদ সরকারের একজন মন্ত্রী, যাকে আমরা অনেক সময় বিনোদন মন্ত্রী ডাকতাম, ওবায়দুল কাদের, উনি যা বলতেন সেটাই জনগণের জন্য একটা বিনোদনের খোরাক জোগাতো। ওনার একটা এরকম বিনোদনের ডায়ালগ ছিল, জ্বালা বড় জ্বালা। ইন্ডিয়ারে দেখলে মনে হয় এই যে ফ্যাসিবাদ সরকারের পতন এবং গণহত্যা করে শেখ হাসিনার পালিয়ে যেতে বাধ্য হওয়া, গণ অভ্যুত্থানের মুখে, এইটা ইন্ডিয়ার মনে ব্যাপক জ্বালা ধরিয়েছে। ওই বিনোদন মন্ত্রীর মতোই এখন আমাদেরও বলতে ইচ্ছে করে, জ্বালা বড় জ্বালা। এই জ্বালাটা এত বেশি যে কোনোভাবেই জ্বলনি থামছে না বলে তারা নানান সময় নানান মন্তব্য করা, নানান কাজ করা, এটা অব্যাহত রেখেছে। শুরুর দিকে বর্ডার কিলিংটা তারা একটু বাড়িয়ে নিয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার কড়া প্রতিবাদ করেছে। বাংলাদেশে ভারতের যে আধিপত্য কায়েম করেছিল 16 বছর ধরে, শেখ হাসিনাকে তাদের একটা ভৃত্য হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে সেই জায়গাটা হাতছাড়া হয়ে গেছে এবং বাংলাদেশের জনগণ আর ভারতের এই আধিপত্য মেনে নেওয়ার মতো মানসিকভাবে প্রস্তুত নয়। সেই মেসেজটা তারা পেয়ে গিয়ে যখন দেখেছে যে সরকারকেও কোনোভাবে তাদের লাইনে নিতে পারছে না, তারা যা অন্যায় করছে বাংলাদেশের প্রতি, তার কড়া প্রতিবাদ, যৌক্তিক প্রতিবাদ বাংলাদেশ থেকে করা হচ্ছে। এবং এমন সব স্টেটমেন্ট বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইন্ডিয়ার নানান অবিচার, অনাচার এবং অপকৌশল নিয়ে করেছে, যেটা আমরা গত 53 বছরে কোনো রাজনৈতিক সরকারের সময় দেখিনি। সেই পরিস্থিতিতে তারা বড় কৌশল হিসেবে এনেছে বাংলাদেশকে কতভাবে চাপে রাখা যায়। এক হলো শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগের অনেক খুনি পলাতক নেতাদেরকে আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা মাঝে মাঝেই নানান রকমের মন্তব্য করেন। একজন পলাতক খুনি একজন মহিলা, তিনি ইন্ডিয়ায় বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালান এবং সেটা ইন্ডিয়াতে বক্তব্য হয়ে সেটা প্রচার হয়। এটাও আমরা দেখলাম। ইন্ডিয়ার সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র অপপ্রচারের যুদ্ধে নামলো। এমন সব বাজে কথা এবং মিথ্যা কথা তারা প্রচার করতে শুরু করলো যার কোনো ভিত্তি বা অস্তিত্বই নেই। এটা করে তারা, কেউ বলে গদি মিডিয়া, কেউ বলে ভারতের প্রোপাগান্ডা মেশিন, তারা এটা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে করা শুরু করলো। তাতেও তাদের মন ভরল না। তারপর চিন্তা করলো অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কিভাবে চাপে ফেলানো যায়। তার অংশ হিসেবে তারা এর আগে বাই এয়ার যেসব এক্সপোর্ট হতো বাংলাদেশ থেকে, দিল্লি এয়ারপোর্ট হয়ে নেপাল, ভুটান সহ এইসব দেশে বাংলাদেশের যে পণ্য রপ্তানি হতো সেগুলো নিষিদ্ধ করে দিল। বাংলাদেশ থেকে আরও এক দফা এরকম তারা এর আগে 2 দফা রপ্তানি নিষিদ্ধ করেছে। সর্বশেষ এখন তারা আবার স্থলপথে
9টি পণ্য বাংলাদেশ থেকে ভারতে যে যেত, এবং সেটা বছরে 1000 কোটি টাকার বেশি পণ্য রপ্তানি হতো বাংলাদেশ থেকে, শুধু এই 9টা পণ্য, সেটাও তারা বন্ধ করে দিল। এর মাধ্যমে পর্যায়ক্রমে তারা বাংলাদেশকে কি কি পদ্ধতিতে চাপে ফেলে এই পর্যায়ে আনা যায় যে এই সরকার কিংবা এদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী যে মানুষ, তারা যেন ইন্ডিয়ার কাছে আগের মতোই একটু নতজানু থাকে, তাদের দাদাগিরি সহ্য করে, অথবা তাদের দালাল হয়, সোজা বাংলা। কারণ 16 বছর তারা বাংলাদেশে আওয়ামী জনগোষ্ঠী সহ তাদের পোষ্যদেরকে একটা দালাল গোষ্ঠীতে পরিণত করেছিল। সেই পর্যায়েই তারা হাঁটছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের মধ্যে যুদ্ধ কিছু লেখাপড়া জানা ভালো মানুষ আছে, বুদ্ধিজীবী শ্রেণী আছে, চিন্তক আছে, তারা বাংলাদেশকে ফলো করে এবং তারা নিশ্চয়ই বুঝতে পারে যে বাংলাদেশ আর তাদের দালাল হওয়ার জন্য প্রস্তুত নয়, বাংলাদেশ তাদের আধিপত্য মেনে নেবার জন্য প্রস্তুত নয়, বরং বাংলাদেশ অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে। বাংলাদেশে ইন্ডিয়ার টেলিভিশন যেইভাবে অবাধে চলে এবং আমাদের ছোট ছোট সন্তানরা হিন্দি অপকালচার শেখে, আমাদের গৃহবধূরা ঘরে বসে তাদের সিরিয়াল দেখে সেই কুটনামি শেখে এবং আমাদের গোটা কালচারটাকে যেভাবে নষ্ট করছে, বাংলাদেশ সরকারের উচিত ছিল ওদের মতো যদি এরকম অ্যাগ্রেসিভ হতো আরও আগে ওদের চ্যানেল সব বন্ধ করে দিত। সেটা কিন্তু বাংলাদেশ করেনি, শুধুমাত্র তা ভারতের সঙ্গে একটা মর্যাদাপূর্ণ সুসম্পর্ক থাক, তারা আমাদেরকে আমাদের মর্যাদাটা দেখ, তাদেরকে আমরা তাদের মর্যাদা দেই, আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার দরকার নাই। কিন্তু ভারত ওই ভদ্রতার ধারে কাছেও নাই। বাংলাদেশের সঙ্গে পানি নিয়ে নদীর, যৌথ নদী যেগুলি আছে সেই নদীর প্রবাহ আটকে দিয়ে আমাদের এই দেশকে ইকোলজিক্যালি ধ্বংস করে ফেলছে। এইটা এক ধরনের গণহত্যার মতো, যে বাংলাদেশে পানি না দিয়ে বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস করে দিচ্ছে, আমাদের এখানে ফসলের উৎপাদনে ব্যাহত করছে, আমাদের এখানে মাছের উৎপাদন ব্যাহত করছে, আমাদের এখানে নদীগুলো চর পড়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। এইটা একটা ইকোসিস্টেমকে ধ্বংস করা গণহত্যার থেকে কোনো অংশে কম নয়। সেই কাজটিও কিন্তু ভারত করছে। বাংলাদেশের তিস্তা ব্যারেজ নিয়ে আন্দোলন হচ্ছে, সব কিছু হচ্ছে, তারপরও তাদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে সমাধানে বাংলাদেশ সব সময় পরিবর্তিত অবস্থায়ও বিশ্বাসী, যে আমাদের কারোর সঙ্গে শত্রুতা দরকার নাই। আমরা শুধু চাই যে আত্মমর্যাদা নিয়ে সম অধিকারের ভিত্তিতে কান্ট্রি টু কান্ট্রি যে রিলেশনশিপ হওয়া দরকার সেটা আমরা বজায় রাখতে চাই। কিন্তু ইন্ডিয়া ওই ভদ্রতা বোঝেও না, মানেও না, মানতে চায়ও না। এর কারণে তার কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু সম্পর্ক নাই। সেটা আপনি ইন্ট্রোতে বলেছেন। দেখেন, আগে থেকেই যে ভুটান একসময় তাদের উপর নির্ভরশীল ছিল এবং ভুটানের বাজেট পর্যন্ত তৈরি করে দিত ইন্ডিয়া, সেই ভুটান এখন ইন্ডিয়ার কথায় চলে না, তাদের পছন্দ করে না। এমন হয়েছে, আমি একবার ভুটানে বেড়াতে গেছি, তো ইচ্ছা হলো আমরা একটু মাছ খাবো, দেখি কোনো রেস্টুরেন্টে মাছ নাই। কেন নাই? তো বলল যে ভুটানে মাছ ধরা নিষিদ্ধ, ওরা ন্যাচারালি মাছ ধরে না। তাই বলে কেউ মাছ খায় না? বললো হ্যাঁ খায়। আগে ভারত থেকে মাছ আমদানি হতো, সেই আমদানি করা মাছ খাওয়া হতো, কিন্তু সেইখানে কেমিক্যাল পাওয়া যাওয়ায় ভুটান ভারত থেকে মাছ আমদানি বন্ধ করে দিয়েছে। এই হিস্ট্রি আমি নিজে ভুটানে থাকা অবস্থায় শুনেছি। তার মানে যেই দেশটি ভারতের উপর নির্ভরশীল, ভারতকে খুবই আপনজনের মতো দেখে, একটা কাছের রাষ্ট্র, যারা ওদের জ্বালানি এবং বাজেট সহ সব ঠিক করে দিত, সেই ভারত কেমিক্যালযুক্ত মাছ রপ্তানি করে প্রতারণা করে, তাদের নানানভাবে শোষণ করে এবং তারা পছন্দ করে না। নেপাল এই উপমহাদেশের একমাত্র হিন্দু রাষ্ট্র, তাদের ভারতের প্রতি এক ধরনের ভালো লাগা বোধ ছিল। ভারত কাগজে কলমে না হলেও বেসিক্যালি হিন্দু রাষ্ট্রের মতোই তো তাদের আচরণ। হ্যাঁ, সেই নেপাল ভারতের গ্রিফ থেকে নিজের আন্দোলন করে কিভাবে সরে গেল। যে শ্রীলঙ্কা, সেটা চায়নামুখী হয়ে গেল, ভারত থেকে সরে গেল। মালদ্বীপ একটা ছোট দ্বীপ রাষ্ট্র, তারা পর্যন্ত ভারতকে চেস করছে, ইন্ডিয়া আউট। তো এই যে প্রতিবেশী, আর পাকিস্তানের সঙ্গে তো চিরবৈরিতা, চায়নার সঙ্গে চিরবৈরিতা। মিয়ানমার ভারতকে ওন করে না, কারণ চায়নার সঙ্গে তাদের আলাদা একটা বাইল্যাটারাল রিলেশনশিপ আছে।
বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে একটা তাদের চাকরকে রাষ্ট্রের পরিচালক নিয়োগ দিয়ে এক ধরনের আনুগত্য আদায় করে নিয়েছিল। হাসিনা শেষ, ইন্ডিয়ার প্রতি এদেশে ইন্ডিয়ার দেশে আধিপত্য শেষ। অপূর্ব জাহাঙ্গীর, আমরা জানি যে ভারতের সাথে যে আমাদের আমদানি রপ্তানিটা রয়েছে বা ছিল, সেটা কিন্তু এক পেশে বলা হয় $11 বিলিয়ন, যেটা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি অনেক রয়েছে। যে $11 বিলিয়ন মধ্যে আমরা শুধু রপ্তানি করতাম $1 বিলিয়ন মতো, আর $10 বিলিয়ন আমরা আমদানি করতাম। আপনি জানেন যে এখন অনেক আমদানি কমে গিয়েছে, এবং এই আমদানি কমে যাওয়ার কারণে ভারতের অনেক জায়গায় ব্যবসায়ীদের ত্রাহি অবস্থা। একটা উদাহরণ আমরা দিতে পারি, সেটা হলো গুজরাটের তুলা আমদানি। গুজরাটের চাষিরা প্রায় 80% তুলা শুধু বাংলাদেশে আমদানি করত, সেটা একটা সংকট তৈরি হয়েছে, রপ্তানি করতো। ফাইনালি যেটা হয়েছে সেটি হলো আসলে এই আমদানি রপ্তানি বন্ধে কিন্তু আমাদের লস নেই ফাইনালি, কারণ আমরা তো টাকা দিয়ে কিনি সব জায়গার থেকে, আমরা অন্য জায়গা থেকে কিনবো। প্রশ্ন হলো যে এইগুলো জানার পরেও ভারত এই কাজটি করছে কেন? এই জিনিসগুলো জানার পরও ভারত কেন করছে, এটা তো এক নম্বর সবচেয়ে ভালো ভারতই বলতে পারবে আমার চেয়ে বেশি। বাট আমি কিছু মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ভারতের বাংলাদেশের অ্যাপ্রোচ কীরকম ভারতের, সেটা একটা বড় উদাহরণ আমি ব্যক্তিগতভাবে পেয়েছি গত 10-15 বছর ধরে। সেটা হচ্ছে বিভিন্ন কনফারেন্সে গিয়ে, এবং বিভিন্ন কনফারেন্সে যখন ভারতীয়দের সাথে দেখা হয়, এবং আমাদেরও তো ওয়েস্ট বেঙ্গলে বহুত বন্ধুবান্ধব আছে, তারা বাংলাদেশকে একটা সিস্টার স্টেট বলে মনে করতো, মানে একটা আদুরে ছোট ভাই টাইপের একটা ভাব করতো আর কি। এবং সেটা যে কতটা প্রবলেমেটিক এটা হয়তো ওনারা যখন তখন শাসন করা যায়, যখন তখন শাসন করা যায়, এবং প্রায় বলতো তোমরা তো আমাদের খুব অলমোস্ট লাইক আ সিস্টার স্টেট। এটা প্রচণ্ড প্রবলেমেটিক একটা সেন্টেন্স, কিন্তু যখন কেউ এই ওয়ার্ডিংটা প্রচণ্ড প্রবলেমেটিক। কিন্তু ভারতীয় ইতিহাস হয়তো, মানে ভারতীয়রা যে ইতিহাস শিখে সেখানে হয়তো সেভাবেই জিনিসটা করা হয়েছে। সো এটার প্রবলেম বিভিন্ন লেয়ারে, এবং 47-এ যখন দেশভাগ হয় তখন থেকে এই জায়গাটাকে ভারত কিভাবে দেখছে এটার বিভিন্ন ঐতিহাসিক নজির রয়েছে। 71 নিয়ে বিভিন্ন ঐতিহাসিক নজির রয়েছে। সো এইটা আমার কাছে মনে হয় যে যদি আমাকে অ্যানালাইসিস করতে বলা হয়, তাহলে আমি বলবো এই 5ই অগাস্টে যেটা বোঝা গেল যে ভারতীয় ফরেন পলিসি অ্যাবাউট বাংলাদেশ এটা প্রচণ্ড রকমভাবে ফেল করেছে। এটা আর কিছু না হোক, আবার গোয়েন্দা বিভাগের কথা বলে তারাও ফেল করেছে, মানে যেটাই হোক, যেই স্টেক হোল্ডারই হোক, এটা প্রচণ্ড রকমভাবে ফেল করেছে। এবং এটা আমি বলবো ভারতীয় জনগণেও যে ফেল করেছে তা কিন্তু না, কারণ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যখন এখানে আন্দোলন হচ্ছিল ওরা কিন্তু আমাদের জন্য দাঁড়িয়েছিল, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা দাঁড়িয়েছিল। সো এটাতে শুধু মানে ভারতের যে ক্রেম ডেলা ক্রেম অফ ভারত পলিসি অ্যান্ড ভারত ফরেন পলিসি, সেইখানে যারা এতদিন যে অ্যানালিসিসটা করেছে সেইখানে আমার মনে হয় একটা বড় ব্যাকফায়ার হয়েছে। এবং ভারতের যেটা শান্তদা বললেন যে ভারতের এখন কোনো নেবারহুডের সাথে কিন্তু তার কোনো সুসম্পর্ক নেই। সো আমি মনে করি যে বাংলাদেশ এমন একটা জায়গায়, ওনারা বলতে পছন্দ করেন যে বাংলাদেশকে ঘিরে আছে ভারত, আমি বলবো ভারতের পেটের ভিতরে ঢোকা বাংলাদেশ, এটা আরও বিপজ্জনক। সো আমার কথা হচ্ছে যে এখানে দুই দেশের সম্পর্ক যাতে চিরস্থায়ী হতে পারে সেটার জন্য কিন্তু ভারতকে একটা বড় আমি মনে করি যে এই ধাক্কাটা ভারত খেয়েছে, এবং এখান থেকে কিন্তু ভারত সামনে তার ফরেন পলিসি কি করবে এটা এখানে তাদের নিজস্ব অ্যানালিসিস দরকার। এখানে একটা কথা বলে রাখেন, ফরেন পলিসি নিয়ে আসছেন তো, সেগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছেন, অনুকূল পরিবেশে কোট আনকোট বলি আমরা, সব বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত। আপনারা জানেন যে বারবার তারা বলছিলেন যে এই সরকারের সাথে তারা আগ্রহী নয়, কোনো একটা নির্বাচন হলে নির্বাচিত সরকারের ব্যাপারে তারা আগ্রহী। তাদের এই অনুকূল পরিবেশ সম্ভবত সেই ইঙ্গিতটা দিয়েছে। সেটা উনি বলতেই পারে, উনি ওনার কথা বলেছে। আমি তো কোনো অনুকূল পরিবেশ দেখছি না, বরং আমি তো মনে করি যে এটা মানে তাহলে ভারত আবার ফরেন পলিসিতে ভুল করছে বলে আমার ধারণা। কারণ ভারত যদি মনে করে যে নির্বাচিত সরকার আসলে তাকে টেম করা যাবে, সেটা খুব ভুল হবে। কারণ যেই নির্বাচিত সরকারই এরপর আসুক, আমার মনে হয় না বাংলাদেশের জনগণ, ইভেন বাংলাদেশের পলিটিক্যাল পার্টি ভারতকে যেভাবে দেখতো সেভাবে আর দেখার চান্স আছে। সো এখন এখানে আমরা একই টেবিলে চোখাচোখি করে কথা বলাটাই হচ্ছে এখন ভবিষ্যতের জন্য ভালো। এদেশের রাজনীতিতে প্রো ইন্ডিয়ান রাজনীতিটা বোধহয় কঠিন হয়ে দাঁড়িয়েছে, কি মনে করেন? না, এটা তো খুবই স্বাভাবিক। মানে লাস্ট 15 বছর শেখ হাসিনা যেটা করেছে এবং যেভাবে ব্লেটেন্টলি আমি ভারতের লোক বলে ভোট চাওয়াচাওয়ি হয়েছে, মানে এটা কি বাংলাদেশের মানুষ মেনে নিবে?
এটা কি ভারতের মানুষে মেনে নেবে? ভারত কি ভুলে যায় যে ভারত হচ্ছে আই থিঙ্ক দ্য মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট মুসলিম পপুলেশন কিন্তু ভারতে। বাংলাদেশের চেয়ে বেশি, বাংলাদেশের চেয়ে পাকিস্তানের চেয়ে বেশি, শুধু দ্বিতীয় ইন্দোনেশিয়ার পরেই। এক্স্যাক্টলি। সো এটা ভারতের জনগণও কীভাবে মেনে নিচ্ছে, মানে এটাই বলতেছি, মানে ভারতের ক্রেমডেলা ক্রেমের এখন উচিত বসা। রাইট। এবং যেভাবে বাংলাদেশের গণ অভ্যুত্থান দিল্লি না ঢাকা, মানে এই স্লোগানগুলো এত ইয়েভাবে আসছে, মানে এটা তো এখন লুকাচুপির কিছু নাই। সো এটা মানে আমি আশা করি যে ভারত হয়তো দেখতে পারবে এটা। দ্য ইকোনমিস্ট পত্রিকা একটা রিপোর্ট প্রকাশ করেছে গতকাল, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেখানে কিন্তু তারা একটা জরিপের কথা উল্লেখ করেছে যে এখন চীনের সমর্থন 70+ বাংলাদেশের লোকজন, আর মাত্র 11% হলো ইন্ডিয়াকে সাপোর্ট করে। আর মানে কী ধরনের পরিবর্তনটা হয়েছে? না, পরিবর্তন হবে। আর বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক তো বহু বছর আগের। মানে আমরা যদি মৌলানা ভাসানীর আমাদের মানে ওয়ান অফ দ্য 4 ফাদার্স অফ দিস কান্ট্রি, উনার সাথে চীনের একটা সম্পর্ক ছিল। বাংলাদেশে তো মানে এটার কোনো মানে বাংলাদেশের সাথে, বাংলাদেশ তো কখনো শুধু একতরফা ভারতের সাথে সম্পর্ক ছিল না, এটা লাস্ট 15 বছরের ডেভেলপমেন্ট। এবং এটা সবচেয়ে বেশি শুরুটা হয় জিয়া রহমানের আমলে। এক্স্যাক্টলি। সো আমার কথা হচ্ছে যে এখানে মানে এটা তো অবভিয়াসলি হওয়ার কথা। এবং একটা জিনিস যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে মানে ভারতের এটা বোঝা উচিত যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা কী। মানে ওনারা যদি আবার ভুল করে মনে করে যে আমি একটা পলিটিক্যাল পার্টির সাথেই ডিল করব, আমি বাংলাদেশের জনগণের পিপল টু পিপল সম্পর্কতে যাব না, তাহলে এটা আবার বড় একটা ভুল হবে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ একটা জোট নিয়ে কথা হচ্ছে, এটা আমরা স্পষ্ট না। কারণ হলো আমরা যে ধরনের খবর পেয়েছি চীন এবং পাকিস্তানের কাছ থেকে, সেটা এক ধরনের, আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেন সেটা একটু আরেক ধরনের। কিন্তু এই বিষয়ে জয়সওয়াল বৃহস্পতিবার যে প্রশ্নোত্তরের জবাব দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে তারা এই বিষয়টি খুব নজরদারিতে রাখছেন, খুব কাছ থেকে দেখার চেষ্টা করছেন। আমাদের এই বিষয়টা একটু স্পষ্ট করবেন, আসলে ঘটনাটি কি? এই বিষয়টা স্পষ্ট আমার মনে হয়, আমি যেহেতু প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি, আমি ফরেন অ্যাডভাইজারের ডেপুটি প্রেস সেক্রেটারি না, সো ওনার অফিস থেকে এটার হয়তো ক্লিয়ারেন্সটা আরও ভালো দিতে পারবে। আমি যেটা একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমরা শুধু চায়না পাকিস্তান জোট কেন, আমরা তো আসিয়ানের সাথেও বসতে যাচ্ছি। আমরা তো চাচ্ছি, আমরা এমন একটা জায়গায় আছি যে আমরা একটা জায়গায় শুধু আবদ্ধ থাকবো কেন। আমরা বারবার কিন্তু প্রধান উপদেষ্টা সার্কের কথা বলে, হ্যাঁ আমরা এখন বিমস্টেকের চেয়ার, এবং আমরা আসিয়ানের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, আমরা এরকম বহুত জায়গা আছে, আমরা শুধু একটা জায়গায় থাকবো কেন। এবং আমার কথা হচ্ছে যে এই যেহেতু জিওপলিটিক্যালি বলেন বা আমরা তো এমন একটা জায়গায় আছি যেটা আমরা চারিদিকে বন্ধুত্বের হাত বাড়াতে পারবো, সো আমরা এটাই করছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, রয়েছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি। সায়ন্ত সাখাওয়াত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল এই বক্তব্যগুলি দিয়েছেন কোন সময়? যখন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হতে যাচ্ছে এবং সেই বৈঠকের প্রধান বিষয় হলো বাংলাদেশ ভারত রিলেশন, এবং সেখানে কারা অংশ নেবেন সেই নামগুলি উল্লেখ করা হয়েছে। সেখানে তারা কয়েকটি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কয়েকটি বিষয় বলেছে। যে কথাটা বলছিলাম অপূর্ব জাহাঙ্গীরকে, যেটা আমি জানতে চেয়েছিলাম সেটি হলো এই 3 দেশের যে বৈঠকটা হলো, ত্রিপক্ষীয় বৈঠকটা হলো, এটা একটা বিষয়। আর একটা বিষয় যে আলাদা করে বাংলাদেশ এবং চীনের যে কৌশলগত সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। এর মানে হলো তারা সম্ভবত, আমরা যেহেতু সংসদীয় কমিটিটা হচ্ছে শুধু বাংলাদেশ এবং সম্পর্ক নিয়ে দিল্লির সঙ্গে, সম্ভবত আমরা এই বিষয়ে কোনো নীতি নির্ধারণী বক্তব্য পেতে পারি। কি মনে হয় আপনার?
না, সেরকম কিছু তো আসতেই পারে, তবে ভারতে যাদের নিয়ে বসা হচ্ছে এরা সবাই তো আর গণ্ডমূর্খ না, অন্ধ না। সব দলের লোকজন আমার রয়েছে। ধারণা প্রত্যেকটা দেশই তার স্বার্থ তো বিবেচনা করে, কৌশল অবলম্বন করে তার স্বার্থ রক্ষা করবার জন্য। ইন্ডিয়া তার স্বার্থেই যারা বসছে তাদের মধ্যে নিশ্চয়ই অনেকে এই পরামর্শটা দিবে, যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম, যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা হওয়া উচিত পিপল টু পিপল, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, দেশের সঙ্গে দেশের সম্পর্ক, মানুষের মাধ্যমে। কোনোভাবেই ভারত সরকার শুধু বাংলাদেশের একটা দলের সঙ্গে সম্পর্ক করে রেখেছিল যে 16 বছর, সেটি কাম্য না। এবং 16 বছর শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে শুধুমাত্র ভারত সম্পর্ক রেখে গোটা দেশের মানুষকে খেপিয়ে যে ক্ষতিটা, তাদের ক্ষতি তারা করেছে, সেটা নিশ্চয়ই তাদের অ্যানালাইসিসও আছে। যে ধারণা করা হচ্ছে যে এই বৈঠকে ভারত সম্পর্কে বাংলাদেশের যে জনমনের যে ধারণা তৈরি হয়েছে তা নিয়ে বিশেষজ্ঞরা সংসদীয় কমিটিকে পরামর্শ দেবে। এই যে যেটা আমি যেটা বললাম, আর এটা হলো যে বিশেষ করে নয়াদিল্লি বাংলাদেশের জনগণ নয়, বরং পতিত শেখ হাসিনার পক্ষ নিয়েছিল, মানুষের এই ধারণা প্রসঙ্গেও তারা পরামর্শ দিবে। আরেকটা বিষয় পরামর্শ দিতে পারে, সেটি হলো যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের সঙ্গে একটা সমন্বয় প্রয়োজন বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে, কারণ তারা তো বাদ পড়েছে, তারা এখানে কোনো না কোনো ইন করতে চায়, এবং সেটি কি সম্ভব? কারণ তারা এমন সব নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, তারা কি করে এখানে আসবে? ডেফিনেটলি আপনি যেটা বললেন ওইটাই আমি বলছিলাম, যে 16 বছর ধরে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি না করে বা জনগণ টু জনগণ সম্পর্কের মাধ্যমে দেশের সঙ্গে দেশের সম্পর্ক তৈরি না করে তারা শেখ হাসিনার এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। তাতে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের এই আধিপত্যবাদ, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা বিনা ভোটে, তাতে ভারত যে ভূমিকা রেখেছিল, তাদের ভারতের প্রতি বাংলাদেশের যে জনরোষ তৈরি হয়েছে, এটা নিশ্চয়ই তাদের অবজারভেশন আসবে এবং সে পরামর্শ দিবে, যেটা আপনি ইন্ডিয়ান মিডিয়ার কথা যেটা বললেন। পাশাপাশি তাদের একটা হিডেন এজেন্ডা থাকতে পারে। সেই হিডেন এজেন্ডা হচ্ছে, প্রথমত তারা হচ্ছে একটা কিছু কৌশলী আচরণ করে। ওই যে বলে যে তাদের ফেভারেবল টাইম আসলে আলোচনা করবে। বাংলাদেশে বলে যে এই সরকারের সঙ্গে তারা আলোচনায় যাবে না, তারা গণতান্ত্রিক সরকার আসলে আলোচনা। তারা কিন্তু নির্বাচিত সরকারও বলে না, বলে গণতান্ত্রিক সরকার আসলে। তার মানে হচ্ছে এই সরকারকে তারা গণতান্ত্রিক সরকার বলেও মানে না, এই মেসেজটা তারা দেয় তাদের কথায়। কিন্তু এই সরকার গণ অভ্যুত্থানের পরে দেশের সকল লোকের সমর্থন নিয়ে যে সরকার গঠিত, সেটা কোনোভাবে অগণতান্ত্রিক সরকার না। গণতান্ত্রিক সরকার হয়তো জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়, তারা যদি মিন করে যে নির্বাচিত সরকার আসলে তারা আলোচনা করবে, এর মাধ্যমে বেসিক্যালি এই সরকারকে তারা চাপে রাখতে চায়। এবং বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং বিচারের মুখোমুখি হচ্ছে, আওয়ামী লীগের প্রথমত তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তারপর তাদের নিবন্ধন বাতিল হয়েছে। সেই বিবেচনায় নৌকা প্রতীক নিয়ে দলগতভাবে আওয়ামী লীগ এই নির্বাচনটা করতে পারছে না এখনো পর্যন্ত। এটাই কিন্তু এখানে প্রতিষ্ঠিত সত্য এবং আইনগত অবস্থান। তাই ভারত হয়তো ওই যে বাংলাদেশের নির্বাচনের মেরুকরণ এবং সমন্বয়ের নামে তারা ইউরোপ ইউনিয়ন বা ইউরোপভুক্ত দেশ, আমেরিকা, এদের সঙ্গে একটা সমন্বয় করে বাংলাদেশে হয়তো তাদের হিডেন এজেন্ডা হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারে। কিন্তু একটা দল যেখানে তারা গণহত্যা করেছে, আর প্রথমত হলো 16 বছর ধরে গুম খুন করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের নামে নির্বিচারে মানুষ মেরেছে, হাজার হাজার মানুষ মেরেছে। যে শেখ হাসিনা আয়না ঘরে প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়ে দেশের মানুষকে গুম করে রেখেছে বছরের পর বছর, যে শেখ হাসিনা তার সরকার তার কনসার্নে থাকা অবস্থায় মানুষকে গুম করে টপ লিডারদের পর্যন্ত, ইলিয়াস আলীর মতো নেতা, চৌধুরী আলমের মতো এরকম পরিচিত আলোচিত নেতা, তাদেরকে ধরে গুম করে তাদের কোথায়, তাদের এখন নানানভাবে আসছে, সত্য মিথ্যা জানি না, তাদের হত্যা করা হয়েছে, বালুর বস্তা বেঁধে কিভাবে পানিতে লাশ ডুবানো হয়েছে, সেই সব কাহিনী এখন সামনে আসছে, শেখ হাসিনা করেছে। তারপর সর্বশেষ তারা যে গণহত্যা করেছে,
বাংলাদেশের মানুষ তাদেরকে এই গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত এই দল যদি ভোটের নাম নিয়ে মাঠে নামে তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। মারামারি কাটাকাটি কেউ থামাতে পারবে না। সেই জন্য এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং ভবিষ্যৎ যে বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই সেই নতুন বাংলাদেশ নির্মাণের স্বার্থে অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি স্থগিত রেখে, আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ, তার মানে এদেরকে এক রকমের স্থগিত রেখে, তাদের দলীয় কার্যক্রম স্থগিত রেখে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং এর মধ্যে আওয়ামী লীগের কোনো অংশ তারা যদি মনে করে যে তারা গণহত্যায় জড়িত নয়, তারা গুম খুনে জড়িত নয়, তারা বিনা ভোটে জোর করে 16 বছর ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শাসন চালিয়ে গণতন্ত্র হত্যা করে নাই, তারা আলাদা করে যদি আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ নিয়ে এগুতে চায় তাহলে নিশ্চয়ই সরকার বা দেশবাসী বিবেচনা করবে যে হ্যাঁ, এরা আওয়ামী লীগের আদর্শিক রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে ছিল, কিন্তু তারা এইসব অপকর্মে যুক্ত না। সেরকম কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি আসে, তারা আবেদন করে দেশবাসীর কাছে তার দলের কৃতকর্মের জন্য ক্ষমা করে চেয়ে নতুন করে আওয়ামী লীগ শুরু করতে চায়, সেটা রাজনৈতিক দলগুলি গণহত্যার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি সরকার এবং এদেশের জনগণ বিবেচনায় নিলেও নিতে পারে। কিন্তু কোনো গণহত্যাকারীকে, খুনিকে, গুম খুনকারীকে, টাকা পাচার করে দেশকে ধ্বংস করাকারীকে এই দেশে ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। অপূর্ব জাহাঙ্গীর, আমরা দেখছি যে জাতীয় রাজস্ব বোর্ডে একটা অচল অবস্থা বিরাজ করছে। এই নিয়ে বৃহস্পতিবার সরকার একটি বৈঠক করেছে এবং ওই বৈঠকে 3টা সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। একটা হলো এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। 2 নম্বর হলো যে এনবিআরের ইস্যু করা কর্মকর্তাদের 2টি সাম্প্রতিক বদলির আদেশ পুনর্বিবেচনা, এবং 3 নম্বর হলো যে আগামী মঙ্গলবার যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে রাজস্ব বোর্ড একটা বৈঠক করবে। কিন্তু সমস্যাটা হয়েছে যেটা, সেটি হলো যে ওই দিনই আবার শুল্ক কর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের ঢাকামুখী মার্চ টু এনবিআর শীর্ষক কর্মসূচি পালনের ঘোষণা কিন্তু দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। কারণ হলো তারা মানতে রাজি নয়। প্রশ্ন হলো যে সরকার একটা সিদ্ধান্ত নিবে এবং সংস্কারের লক্ষ্যে, এটা কর্মচারীরা মানবে না, সচিবালয় আমরা দেখছি, এটা কি করে হয়? সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিচ্ছে, সেটা একাডেমিকলি রাইট না রং, সেটা ভালো দিক না খারাপ দিক, সেটা একভাবে পর্যালোচনা বা আলোচনা করাই যায়। বাট এরকমভাবে গান পয়েন্টে রেখে যে ব্যাপারটা হচ্ছে, এটা তো খুব ভালো মতো বোঝা যায় যে এটা কেন হচ্ছে। এটা তো মানে এটা লুকোচুপি করার আমার মনে হয় না কোনো জায়গা আছে। এটা বাংলাদেশের মানুষও বুঝতে পারছে কেন হচ্ছে। সেটা হচ্ছে, আমরা মনে হয় যারা এত বছর এক ধরনের সিস্টেমে কাজ করে আসছে, যেখানে অনেক সুযোগ সুবিধা অবৈধ পাওয়া যেত বিভিন্নভাবে, সেটা তো আস্তে আস্তে এই সরকার চাচ্ছে যে যাতে এগুলো বন্ধ হয়ে যাক এবং যাতে একটা ক্লিন ওয়ার্ক স্পেস থাকে। সেইটাতে তো সবাই খুশি হবে না। কারণ আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি তো এখন লাকিলি সরকারি চাকরি করি, তো আমি তো আমার বেতন স্কেলটা জানি এবং আমি আমার আশেপাশের বেতন স্কেলের মানুষজনেরও দেখি। তো আমার মাঝে মাঝে প্রশ্ন হয়, ও এই গাড়িটা অ্যাফোর্ড করে কীভাবে, রাইট, বা ও এই বাসাটা অ্যাফোর্ড করে কীভাবে। আমি একটা তার ছেলেদের বিদেশে পড়ায় কি করে? হ্যাঁ, কারণ আমি বেতনটা তো পাই, আমি তো জানি যে এটা দিয়ে মানে আমার তো এখন প্রতিদিন সকালবেলা সবার আগে দ্রব্যমূল্যের লিস্ট আমাকেই পড়তে হয়, কারণ মরিচের দাম কত সেটা এখন এফেক্টেড। এবং আমরা যারা প্রাইভেট স্পেস থেকে সরকারে আসছি, আমরা তো মোটামুটি আমাদের বেতন মানে প্রায় 3-4% কমে এখন অপারেট করছি। সো আমার কাছে এই প্রশ্নগুলো জাগে। আমার মনে হয় যে মানে এখানে আমার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু নেই, বাংলাদেশের মানুষের এই প্রশ্নগুলো জানে। সো এটা আমরা বুঝি যে কেন হচ্ছে, বাংলাদেশের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই আর কি। এবং এটা এক ধরনের, আমি বলবো এটা তো স্যাবোটাজ। এর মানে ছাগল কাণ্ড মতিউর রহমানের বিষয়টা এখানে মূল বিষয়। একটা সংস্কার হবে, এটা মানে এটার যদি কোনো ক্রিটিসিজমও থাকে, এটা একভাবে করা যায়। আমি আর সায়ন্তদা আজকে অনেক কিছুতে একমত নাও হতে পারি, কিন্তু এটা একটা সিভিলাইজ ম্যানার আছে, এটা আমরা ডিসএগ্রি করে আমরা এটার জন্য তো আমি আর সায়ন্তদা আজকে বিটিভির নিচে এসে মারামারি করবো না। মারামারিটা কখন করবো? যখন আমার ইয়েতে আমার ওয়ে অফ ওয়ার্ক বাদ হয়ে যাচ্ছে, সো তখন আমি এই করবো। তো সেটাই হচ্ছে, মানে এটাই লুকোচুপির কিছু নেই। এটা আমার মনে হয় না যে এটা এখানে ইটস ভেরি মাচ ব্লেটেন্ট। শান্ত সাকাওয়াত,
আমরা সবাই জানি যে পেশাজীবী বা কোনো গোষ্ঠীর যে কোনো আন্দোলনের পেছনে কোনো না কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা, উস্কানি বা ইন্ধন থাকে। এছাড়া আমাদের দেশে কোনো পেশাজীবীদের আন্দোলন গড়ে ওঠে না। এই যে সচিবালয়ে বা এনবিআর আন্দোলন হচ্ছে, এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু আমরা কোনো কথা শুনছি না। এবং আমরা বলে থাকি যে এখন তো বিএনপি, জামাত, এনসিপি আধা সরকার, এ ব্যাপারে তাদের কি কোনো দায়িত্ব নেই? রাজনৈতিক দলগুলোর আলাদা কৌশল থাকে। অনেক সময় দলীয় সিদ্ধান্তে অনেক কিছু হয়, অনেক সময় দলীয় সিদ্ধান্তের বাইরে লোকালি দলের নেতাকর্মীরা যারা যাদের স্বার্থহানি হবে তারাও অনেক সময় এর সঙ্গে ইনভলভ হয়ে যায়। যেটা অপূর্ব জাহাঙ্গীর বলছিলেন যে এই দেশ হলো দুর্নীতিটা প্রাতিষ্ঠানিকতা পেয়েছে গত 16 বছর, আগে থেকেই ছিল। বাংলাদেশ কখনোই দুর্নীতিমুক্ত ছিল না। শেখ মুজিবুর রহমানের সদ্য স্বাধীন একটা ভঙ্গুর দেশ, সেইখান থেকে শেখ মুজিব তার নিজের দলের এমপিদের 39 জনকে দুর্নীতির দায়ে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিলেন। শেষ পর্যন্ত বেচারা টিকতে না পেরে বাকশাল করলো যে কিসের গণতন্ত্র, কিসের এরে ওরে কথা বলতে গো, অসহায় হয়ে গেল লোকটা। সেই দেশ এই দেশ, তার নাতিপুতির জেনারেশন 16 বছর আবার ওই একই স্টাইলে লুটেপুটে খেয়েছে। তারাই এখনও বহাল আছে বিভিন্ন জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে। ফলে একটা সময় ছিল দুর্নীতি করলে তারা যে টাকার মালিক হতো তারা ওইটা একটু লুকিয়ে রাখতো, একটু লজ্জা পেত যে এটা জানলে এটা লজ্জার ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখন দুর্নীতি করে টাকার মালিক হইলে সেটাকে শো অফ করাটা একটা কালচার হয়ে গেছে। সেইখানে আপনি এনবিআর বলেন বা অন্যান্য সংস্থা বলেন, যাই বলেন, এই যে এমন একটা গণ অভ্যুত্থান হলো, সত্যিকার অর্থে কি দুর্নীতি কমেছে কোনো জায়গায়? একটু হাত বদল হয়েছে অথবা ফরম্যাট বদল হয়েছে, ধরন বদল হয়েছে। টাকা পাচার কি হচ্ছে না? এর মধ্যেও বিদেশে টাকা পাচার সব হচ্ছে। এখন যাদের স্বার্থে আঘাত লাগবে তারা তখন ওইখানে, তাদের কোনো রাজনীতি নাই, তাদের কোনো ধর্ম নাই। দুর্নীতির বেলায়, স্বার্থের বেলায় তার পক্ষে দাঁড়ানোর জন্য তারা সবাই তখন এক। আমি এখানে সরকারের বিষয়ে বলবো, সরকার যখন একটা ফ্রন্ট খোলার আগে তাদের অ্যাসেসমেন্ট করতে হবে যে এই যে এইখানে যে চক্র আছে, এই চক্রটা কতটা শক্তিশালী, তারা কি করতে পারে। আমরা এটা হাত দিয়ে এই পরিবর্তিত অবস্থায়, যেখানে প্রশাসনও এখনো প্রশাসনের মধ্যে বেশিরভাগ ফ্যাসিবাদের লোক, রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পরে যে ঐক্য ছিল সেটা অনেকটাই এখন সেই ঐক্যটা নেই। তারা তাদের কৌশলী রাজনীতিতে ফিরে গেছে এবং সরকারের সঙ্গে সব কিছুতে সহযোগিতা করছেও না। সেই অবস্থায় আমি এরকম ফ্রন্ট খুলবো কি না, যেটা খুলে আরও বিপদগ্রস্ত হতে পারি অথবা আমাকে না পেরে সমঝোতায় আসতে হয়, এই অ্যাসেসমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেটা সচিবালয়ের যে আন্দোলন হচ্ছে সেটা হোক, সেটা এনবিআরের এটা হোক, সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কেন্দ্রিক যে নেগোসিয়েশন সেটা হোক, প্রত্যেক ক্ষেত্রে কতটুকু আমি যাব, আমার সামর্থ্যটা, অ্যাসেসমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সরকার তো যারা আছে এটা যোগ্য লোক আছে, পণ্ডিত লোক আছে, কিন্তু তারা রাজনৈতিক নেতা না। সারা দেশে তাদের ওয়েল উইশার নাই, সারা দেশে তাদের রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ার সেই বাহিনী নাই যেটা রাজনৈতিক দল থাকে, যেটা লুটেরা গোষ্ঠীর থাকে। সুতরাং এই অ্যাসেসমেন্টও সরকারের তরফ থেকে দরকার, তাদের কথা বলা দরকার, নেগোশিয়েট করা দরকার। তারপরে কোন অ্যাকশনে তারা যাবে, যদি মনে হয় যে এটা এখন সম্ভব নয়, নীতিমালা তৈরি করে তারা জনগণের উদ্দেশ্যে সেটা প্রচার করে জনমত তৈরি করুক এবং পরবর্তীতে যেই সরকার আসবে তারা যাতে এটা করতে বাধ্য হয় সেরকম ক্ষেত্র তৈরি করুক। আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর সায়ন্ত শাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট। রয়েছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টা, ডেপুটি প্রেস সেক্রেটারি। অপূর্ব জাহাঙ্গীর, ইদানিং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গেছে।
বিশেষ করে লন্ডন বৈঠকের পর এটি দ্রুত ঘটেছে বলেও কেউ কেউ মন্তব্য করেছে। 5ই আগস্টের পর কোনো কোনো মহল সরকারের ব্যাপারে চুপচাপ থাকলেও এখন তারা আবার সক্রিয় উঠেছে বলে জানা যায়। এর মানে খেলাধুলাটা থামেনি, কিন্তু সরকার মাঝখান থেকে দুর্বল হয়ে গিয়েছে। এই যে একটা কনসেপ্ট বা পারসেপশন তৈরি হয়েছে, কি বলবেন আপনি? আমি মনে করি যে লন্ডন বৈঠকের পর তো বাংলাদেশে একটা মানে এটাকে আপনি কোট আনকোট স্টেবিলিটি বলতে পারেন, যে অনেক অনেক অনিশ্চয়তা অনেকের মধ্যে ছিল, সেটা হয়তো কিছুটা ইয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা বৈঠক হয়েছে দেখেছি। কিন্তু এরকম একটা টাইমে কিছু আনস্টেবিলিটি তো থাকবেই, মানে এটা মানুষ মাত্রই মানুষ। সো যখন আপনি বুঝবেন যে নির্বাচন ঘনিয়ে আসছে বা নির্বাচনের টাইমে আসছে, তখন অনেকেই আমরা মাঝে মাঝে যোগ করে বলি যে সবাই সবার কেবলা খোঁজা শুরু করছে আর কি। সো এরকম একটা পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক, এটা আমার মতামত। মানে জবাবটা সংক্ষিপ্ত দিয়েছেন, কিন্তু ঠিকই দিয়েছে। Definitely. যার যার কেবলা খোঁজা শুরু করেছে। না, স্বাভাবিক, কারণ রাজনীতি হচ্ছে আসলে কৌশলের খেলা। প্রত্যেকটা দলই কিছু কৌশল অবলম্বন করবে তার স্বার্থে। সেই কৌশলটা অনেক সময় অন্য কারো কাছে মনে হবে এটা অপকৌশল, কিন্তু সে কৌশল হিসেবেই গ্রহণ করেছে, এবং এরা মনে করে তাকে টিকে থাকতে হবে, তাকে তার যেই ফর্মুলা সেই অনুসারে এগিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে হবে। ফলে এ এক জটিল খেলা, এ এক কুটিল সমর এখানে চলে, এটা চলতেই থাকবে। কিন্তু সরকারের তরফ থেকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়, এবং লন্ডন বৈঠক নিয়ে আমার মনে হয় যে অনেক ভালো অর্জন ছিল। আমি এটার পরে পত্রিকায় কলামও লিখেছি, কথা বলেছি অনেক জায়গায়। সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে একটা ঐক্যের আবহ ছিল, একটা পর্যায়ে এসে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্যটা অনেকখানি কমে গিয়ে ক্ষেত্র বিশেষে কেমন বৈরিতায় পরিণত হয়ে গেল, শত্রুতায় রীতিমতো। হ্যাঁ, শত্রুতায় পরিণত হয়ে গেল। এখন সেই অবস্থায় ধরেন যেই জামায়াত ইসলাম এবং বিএনপি 16 বছর ধরে মার খেলো, গুম খুনের শিকার হলো, এর আগে ফাঁসি দিয়ে নেতাদের মারলো দুই দল, এর আগে একসাথে সরকার পরিচালনা দুই করলো। দলেরই আগে একসঙ্গে তারা সরকার শেয়ার করেছে। সেই সরকারে জামাতের দুজন গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী ছিলেন। উভয়ই ফ্যাসিবাদ দ্বারা নির্যাতিত দল। সেই দল দুটিরও ভাষা আলাদা হয়ে গেল, কেউ কারো কথা সহ্য করতে পারে না, প্রায় এই পর্যায়ে চলে আসলো। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে ছাত্ররা অভূতপূর্ব সাড়া ফেলেছে, এবং তারাই এই যুদ্ধের নায়ক। কিন্তু তারা কিন্তু এই 16 বছর ধরে চলে আসা বিএনপি জামায়াত সহ ডান বাম ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির সমন্বয় না হলে এই যে বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, ডামি নির্বাচন, এই দলগুলির না যাওয়া, গুমখুনের শিকার হওয়া, সব টাকা পাচার এগুলা তুলে ধরা, তাতে তো একটা জনমনে ক্ষোভ তৈরি হয়েছে, বিস্ফোরণের জন্য রেডি হয়েছিল। সেই জায়গায় ছাত্ররা জাস্ট দেশলাইটা জ্বালিয়ে ছেড়েছে, আগুন দাউ দাউ করে জ্বলে গেছে। সুতরাং তাদেরও অবদান কিন্তু কম না। সেই ছাত্ররা একসময় এসে রাজনৈতিক দলগুলো এবং সব ক্রেডিট তারা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল যে তারাই সব করেছে। এই অনৈক্যের মধ্যে নির্বাচন নিয়ে একটু দ্বন্দ্ব সন্দেহ তৈরি হলো, অনিশ্চয়তা তৈরি হলো। বিএনপির মতো একটি বড় দল এবং তাদের সমমনা অনেকে এই নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গে দূরত্ব বাড়তে থাকলো, এবং এটা ভালোভাবে নিল না, এবং এটা নিয়ে একটু উৎকণ্ঠা তৈরি হলো বিএনপি রাস্তার কর্মসূচিতে নেমে যায় কিনা। যদি সরকার এবং বিএনপির মতো বড় দল গণঅভ্যুত্থান পরবর্তী এই সময় মুখোমুখি দাঁড়ায়, তাহলে কি হতে পারে? একটা পর্যায়ে বিএনপির আন্দোলন জিতুক আর সরকার জিতুক, দেশ হারবে। একটা পর্যায়ে সরকার যদি পদত্যাগ করতে বাধ্য হয়, তাহলে নতুন করে আবার সবার সমঝোতার ভিত্তিতে আরেকটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, সেটা সম্ভব না। ইমার্জেন্সি হচ্ছে একমাত্র সলিউশন। ইমার্জেন্সি হলে তারা আবার কার পুতুল হবে, ইন্ডিয়ার হারানো আধিপত্য আবার দেশে ফেরত আসবে কিনা, এরকম নানা রকমের শঙ্কা তৈরি হলো। সেই শঙ্কাটা দূর হয়ে একটা স্বস্তির বাতাস প্রবাহিত হতে শুরু করলো লন্ডন বৈঠকের পরে। এখন সরকার, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এই সুবাতাসকে ব্যবহার করে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আগাবে সেই পথ তৈরি হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে সবার জন্য উইন উইন সিচুয়েশন হয়েছে। বিএনপি, সরকার, জামায়াত ইসলাম, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল। আমি তো এই বৈঠকে কারো পরাজয় দেখি না, প্রত্যেকে জিতেছে। অপূর্ব জাহাঙ্গীর, আপনি যে জায়গায় রয়েছেন এই মুহূর্তে, এটা জবাব দেওয়া কঠিন, এরপরও আমরা আপনার ওই জায়গা থেকে আপনি কীভাবে ভাবছেন বা দেখছেন, এরকম একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আসলে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে সাধারণ মানুষ যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে। কেন হতাশা?
ডক্টর সায়ন্ত কিন্তু শুরুতে বলেছেন যে আসলে এই পরস্পরের যে শত্রুতা, অবিশ্বাস, আক্রমণ, এগুলোর কারণে হতাশাটা হয়েছে। এই কারণে সাধারণ মানুষের একটা অভিযোগ তৈরি হয়েছে যে পুরনো রাজনৈতিক দলগুলো আসলে সেই পুরনো ধ্যান ধারণার মধ্যেই আটকে রয়েছে। তারা সেটাকে কমফর্ট জোন মনে করে। নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা, এটাকে তারা ধারণ করতে পারছে না। সাধারণ মানুষের আরও অভিযোগ যে এই দলের নেতাদের কর্মকাণ্ড দেখে মনে হয় যে তাদের কাছে দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। কি বলবেন? 5ই অগস্টের পর আমাদের বাংলাদেশের সকল মানুষের একটা বড় শিক্ষা হয়েছে, সেটা হচ্ছে হোয়াট নট টু ডু। এবং সেইটা আছে দেখেই কিন্তু এখনও স্টেবিলিটিটা আছে। সেটা আছে দেখেই কিন্তু আজকে বাইরের যত কুচক্র তারা চাইলেই এখন বাংলাদেশে ঢুকে যেতে পারছে না। এটা আছে দেখেই কিন্তু বাংলাদেশ কিছু কিছু জায়গায় একদম এক হয়ে যাচ্ছে উইদাউট মানে কোনো ইয়ে। সো এটার আমি মনে করি এখনও যে হয়তো যে এক্সাম্পলগুলো আপনি দিলেন, এই এক্সাম্পলগুলো আছে, কিন্তু এগুলো কাউন্টার করার জন্য লোক আছে। এটা একটা পজিটিভ দিক। এটা একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। আমি এখনও বিশ্বাস করতে চাই না যে আমরা পুরানো ওয়েজে ফিরে যাব, কারণ এত ব্লাড ব্যাথ হয়েছে। সো এটা তো আমাদের এখনও মেমোরিতে যথেষ্ট বৃষ্টির মধ্যে আমরা গেছি না শহীদ মিনার এক দফা যখন ঘোষণা করা হয়েছে, যখন আমরা তো দেখেছি। সো এইটা আমি এখনও বিশ্বাস করি যে এইটাকে কাউন্টার করার যে ফোর্সটা, এটা আরও এখনও বেশি। সো এটা বেশি দূর যেতে পারবে না, মানুষ এই ভুলটা করবে না। অপূর্ব জাহাঙ্গীর একটা কথা বলেছেন যেটা খুব ইতিবাচক এবং আশাব্যঞ্জক, হতাশার মধ্যে। কারণ আমার প্রশ্নটা ছিল একটু হতাশাজনক চিত্রটা, যে রাজনৈতিক দলগুলো পুরনো ধ্যান ধারণার মধ্যে আছে, তারা দেশের চেয়ে দলকে গুরুত্ব দেয় বেশি, তার চেয়ে কোনো কোনো ব্যক্তি নেতাদেরকে গুরুত্ব দেয় বেশি। কিন্তু এই যে নতুন বাংলাদেশের যে জন্মটা হয়েছে, সেখানে এইগুলো কাউন্টার দেওয়ারও লোক তৈরি হয়েছে। তারা অনেকটা আসলে আমরা যেটা মনে হয় তারা খুব রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট না, সাধারণ জনগণ। তারাও আলাদাভাবে চিন্তা করার মতো যোগ্যতা অর্জন করেছে বা তাদের চিন্তার জগৎ পাল্টে গিয়েছে। আপনি কি মনে করেন যে এই যে চিন্তার জগৎ পাল্টে গিয়েছে, বিশেষ করে এখানে একটা যোগ করতে চাই, এদের বেশিরভাগই তরুণ এবং শিক্ষিত, এদেরকে অ্যাভয়েড করা বাংলাদেশের রাজনীতি কি সহজ হবে কোনো দলের পক্ষে? বাংলাদেশ এখন কেউই আর চাইলেই আগের কালচার, আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবে না, এবং তার অনেকগুলো প্যারামিটার স্পষ্ট। যেমন ধরেন বিএনপি, জামায়াত ইসলাম সহ নিপীড়িত দলগুলি 16 বছর ধরে নিপীড়নের মুখে থেকে তারা অনেক প্রতিশ্রুতি, পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এখন সেই প্রতিশ্রুতি তারা ভাঙলেও কতটুকু ভাঙতে পারবে, মানুষ কতটুকু গ্রহণ করবে, এটা তাদের মাথায় রাখতে হবে। 1, 2 হলো তার রিফ্লেকশনও আমরা কাজে দেখছি। বিএনপি কিন্তু তাদের কয়েক হাজার নেতাকর্মীকে দল থেকে এইসব অভিযোগে বহিষ্কার করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এই এত হারে ব্যবস্থা নেওয়া বিএনপিতে আগে কখনো আপনি এরকম পাবেন না। প্লাস হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব বা দল কখনোই এটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না। জামায়াত ইসলামও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগোচ্ছে। নতুন দল এনসিপি হয়েছে, তাদের ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু তারা সেটাকে অস্বীকার করছে না, তাদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এইটা হলো পজিটিভ সাইড, নতুন কালচার তৈরি হয়েছে। পাশাপাশি বিএনপি সহ এই দলগুলো 16 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চেয়ে আসছে এবং অঙ্গীকার করেছে। শেখ হাসিনার যত বড় ফ্যাসিবাদ হয়েছিল তার মূলে ছিল হলো গিয়ে জনগণের ভোটের অধিকারটা কেড়ে নেওয়া। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো এবং মানুষ রায় দিতে পারতো, তাহলে কিন্তু 5 বছরের বেশি শেখ হাসিনা সরকার থাকতো না, ফলে এত বড় দানবে পরিণত হতে পারতো না, বড়জোর কিছু চোর তৈরি হতো, ডাকাত তৈরি হতো না। বাংলাদেশে যদি শুধুমাত্র আপনি মানুষের হাতে ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়া যায় ঠিকভাবে, যে তারা নেতৃত্ব নির্বাচন করবে, যে প্রতিশ্রুতি রক্ষা করবে না, তার পরিণতি যা করার জনগণ যেন করতে পারে, ভোটের রায়ের মাধ্যমে মারামারি কাটাকাটি করতে হবে না, শুধু সেটুকু বাংলাদেশের কালচারকে অনেকখানি পাল্টে দিবে। অনেকেই হতাশ হয়ে এখন রাস্তাঘাটে দেখা গেলে, ভাই কি হলো, কিছুই তো পরিবর্তন হলো না, কি হলো।
আমরা কিছুই পরিবর্তন হলো না, এই হতাশাটা আপনারা কেন দেখাচ্ছেন? কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে দেখায় যে এর থেকে আওয়ামী লীগই ভালো ছিল, আপনারা কি প্রতিশ্রুতি দিলেন, কিছু হলো না। আর কেউ কেউ সত্যি সত্যি হতাশ হয়ে পড়ে নানান জনের নানান কথা শুনে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশ তো একটা বিভাজন প্রিয় জাতি। সে ৭১-এ এমন একটা যুদ্ধ হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, যুদ্ধের পরপর এসে স্বাধীনতার শক্তির মধ্যে বিভক্তি চলে আসছিল। এবং সেই ৭৩ সালে কি নির্বাচন সেই হলো? জাতি ৭৪-এ কি নির্বাচন হয়েছে, পরবর্তীতে এই দেশের জাতীয় নেতাদের কিলিং করা হয়েছে বারবার। এইরকম দেশ, এই দেশে বারবার গণঅভ্যুত্থান করে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন করে ভোটের অধিকার আদায় করতে হয়। এইরকম মিশ্র একটা কালচারের জাতি আমরা, একটা গণঅভ্যুত্থান হয়েছে আর সবাই ফেরেস্তা হয়ে যাব, এই আশাই যেন কেউ না করে। বেশি আশা করলে হোঁচট খাবেন। বরং ধরে নিতে হবে এর মধ্য দিয়ে যতটুকু পরিবর্তন এসেছে পজিটিভলি, ততটুকুকে গ্রহণ করে আমরা কিভাবে ধীরে ধীরে পজিটিভ দিকে এগিয়ে যেতে পারি। এই যে সংস্কারের এত আলোচনা হচ্ছে, এই যে লন্ডন বৈঠকে আলোচনার মাধ্যমে টেবিল টক করে একটা সংকটের সমাধান হলো। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো আছে যে রাজনৈতিক সংকট আলোচনায় সমাধান হয়েছে? জীবনে লন্ডনে হয় নাই। লন্ডনে হলো। এই যে বাংলাদেশের সংস্কার কমিশন যে আলোচনা করছে, আলোচনা, বাহাস, মত, ভিন্ন মত অনেক কিছু হচ্ছে, কি ৭০ অনুচ্ছেদ দিয়ে সবাই একমত হলো তো? কিংবা এই যে ১০ বছর বা ২বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেখানে তো মোটামুটি একটা মত আসছে এবং অনেক কিছুতে একমত আসছে। এইরকম সমঝোতা, এরকম একমত হওয়া বাংলাদেশে আলোচনা টেবিলে দেখেছেন? দিস ইজ দ্য পজিটিভ অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টগুলোকে ধরে রাখে এবং এগিয়ে নেওয়া। আপনি আকাশচুম্বী প্রত্যাশাই করার কোনো দরকার নাই যে পরে আপনি হতাশার বাণী শোনাবেন। আমরা এই ছোটোখাটো আশাগুলোকে অবলম্বন করে এগিয়ে যাব, বাংলাদেশ এগোবে। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত এবং অপূর্ব জাহাঙ্গীর, আপনারা এই দেশ সম্পর্কে যে আশাবাদ ব্যক্ত করলেন, আমরা প্রত্যাশা করি আমাদের দর্শকরাও তাদের হতাশা কাটিয়ে আরও আশাবাদী হয়ে উঠবেন। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।